কোর্স 508 ব্লক 1 এর ইউনিট 2 আজকে দেখে নেব। তো ইউনিট 2টা হচ্ছে দর্শন সম্বন্ধীয় ললিত কলা শিক্ষা এবং কারু শিল্প বা ভিজুয়াল আর্ট এন্ড ক্রাফট। কোর্স 508 এর ব্লক 1 এর পেজ নাম্বার 34 এ রয়েছে। সেখানে দেখতে পাবেন রয়েছে বেসিক অফ আর্ট বা ললিত কলার ভিত্তি। তো ললিত কলার ভিত্তিকে ওরা 7 ভাবে ডিসকাশন করেছে, 7টা পর্যায়ে ভাগ করেছে। প্রথম হচ্ছে লাইন, দ্বিতীয় হচ্ছে শেপ, তৃতীয় হচ্ছে ফর্ম, চতুর্থ হচ্ছে কালার, পঞ্চম হচ্ছে স্পেস, ষষ্ঠ হচ্ছে টেক্সচার এবং সেভেন্থ হচ্ছে কি ভ্যালু। ললিত কলার ভিত্তিটাকে কয় ভাগে ভাগ করা যায়? ললিত কলার ভিত্তিটাকে 7 ভাগে ভাগ করা যায়। লাইন, শেপ, ফর্ম, কালার, স্পেস, টেক্সচার এন্ড ভ্যালু। তো প্রথমে লাইন নিয়ে আলোচনা করেছে। 1 নম্বর হচ্ছে লাইন। লাইন বিভিন্ন ধরনের হয়, মোটা, পাতলা, ভাঙ্গা, সোজা প্রভৃতি লাইন হয়। লাইনগুলো আবার আর্টের ক্ষেত্রে লাইনগুলো বিভিন্ন ধরনের লাইন বিভিন্ন উপাদানকে নির্দেশ করে। দেখুন যে সমান্তরাল রেখা সুবিস্তীর্ণ নির্দেশ দেয়, যেমন রাস্তা, রেলওয়ে, এগুলো কিন্তু সমান্তরাল রেখা দ্বারা প্রদর্শন করা হয়। উলম্ব রেখা দ্বারা উপর নিচে যে রেখাগুলো তৈরি করা হয় সেই রেখা দ্বারা উঁচু দালান, বিল্ডিং এইগুলো প্রদর্শন করা হয়। তির্যক রেখা দ্বারা পাহাড় পর্বত, নতুনশীল অঙ্গভঙ্গি প্রভৃতি দেখানো হয়। কোনাকুনি যে রেখাগুলো তার মাধ্যমে কিন্তু পাহাড় পর্বত এগুলো প্রদর্শন করা হয়। বক্র রেখা দ্বারা নন্দন তত্ত্বের আবেদন দেয়, যেমন ফুল, মেঘ, এইগুলো কিন্তু আঁকাবাঁকা রেখা দিয়ে তৈরি করা হয়। তারপর রেখা ঢেউয়ের নির্দেশ করে, যা জীবনের চিহ্ন বা জলের তরঙ্গ। ঢেউয়ের মতো যদি আমরা রেখা অঙ্কন করি তাহলে সেটা জলের তরঙ্গ, জীবনের চিহ্ন এগুলো নির্দেশ দিচ্ছে। আঁকাবাঁকা রেখা আমাদের তথ্য দেয়, যেমন কৃত্রিম উপগ্রহের তরঙ্গ, লাউড স্পিকার এইগুলো। তো রেখাও কিন্তু বৈশিষ্ট্য রয়েছে, যে সমান্তরাল রেখা মানে হচ্ছে রাস্তা বা রেলওয়ে, উলম্ব রেখা হচ্ছে উঁচু দালান বাড়ি, তির্যক রেখা হচ্ছে পাহাড় পর্বত, বক্র রেখা হচ্ছে ফুল, মেঘ এইগুলো, ঢেউ রেখা হচ্ছে জলের তরঙ্গ, আঁকাবাঁকা রেখা হচ্ছে কৃত্রিম উপগ্রহের তরঙ্গ বা লাউড স্পিকার এইগুলো। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে ভিজুয়াল আর্টের ক্ষেত্রে উলম্ব রেখা কি তথ্যের নির্দেশ দেয়? তো উলম্ব রেখা হচ্ছে উঁচু দালান, মহত্বের মূর্ত রূপ এগুলোর নির্দেশ দেয়। বক্ররেখা কিসের নির্দেশ দেয়? বক্ররেখা নন্দন তত্ত্বের আবেদন দেয়, যেমন ফুল, মেঘ এইগুলো বক্ররেখার মাধ্যমে আমরা প্রদর্শন করি। তো রেখা গেল। তারপর রয়েছে আকার। আকার তো বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে জ্যামিতিক হতে পারে, অজ্যামিতিক হতে পারে, জৈব আকার হতে পারে। তো জ্যামিতিক আকারগুলোর মধ্যে রয়েছে যেমন বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ ইত্যাদি ইত্যাদি যদি আকার হয়, জ্যামিতিক শেপ এগুলো। আর জৈব আকার হচ্ছে কোনো জ্যামিতিক শেপ নয়, যেমন আমরা ফুলের যে পাপড়ি দেই, ফুলের পাপড়িটা কিন্তু বৃত্তর মতো নয়, আবার ত্রিভুজের মতো নয়, এগুলোকে জ্যামিতিক শেপ দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারবো না। তো এই ধরনের শেপ আমরা চিত্র অঙ্কনের ক্ষেত্রে ব্যবহার করি। তো সেইগুলো হচ্ছে জৈব শেপ। তো ভিজুয়াল আর্টের ক্ষেত্রে আমরা আকার পেলাম দুটো আকার, একটা হচ্ছে জ্যামিতিক আকার আর একটা হচ্ছে জৈব আকার। 3 নম্বরে রয়েছে আকৃতি। তো আকৃতি বিভিন্ন আকৃতির হতে পারে, বিভিন্ন ঘনত্বের হতে পারে, যেমন বিল্ডিং, গাড়ি, গাছের গঠন প্রভৃতির ভিন্ন ভিন্ন আকৃতি থাকে। বিল্ডিং এর আকৃতি একরকম, গাড়ির আকৃতি হবে একটু ছোট এমন। তো সেটাও কিন্তু আর্টের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। এমন একটা আমি তৈরি করলাম যে একটা দালান বাড়ি তৈরি করলাম, একটা মানুষ তৈরি করলাম, কিন্তু দালান বাড়ির থেকে মানুষের আকৃতিটা বড় দিয়ে দিলাম, তাহলে তো সেটা আর্ট হবে না। তো এই আকৃতির দিকেও লক্ষ্য রাখতে হবে। তারপর রয়েছে রং। তো রঙের ক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষার জন্য শিকার কিছু জিনিস রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো আলোচনা করা যায় আর্টের বিষয়ে অনেক, কিন্তু সবগুলো আলোচনা করলে এত লেংদি হবে যে প্রয়োজন নেই তো এত আলোচনা করার। মুদ্রা কথা হচ্ছে আমাদের পরীক্ষায় যা যা আসবে এগুলো আমরা দেখে নিলেই হয়। আর বাকি যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এইসব সম্বন্ধে বিস্তারিত জানার জন্য, তাদের জন্য কিন্তু ইউটিউব বা ফেসবুক না, গুগল খোলা রইল। গুগলে কিন্তু আপনি সার্চ দিলেই সবকিছু পেয়ে যাবেন। তো রঙের ক্ষেত্রে যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে যেমন যে প্রাথমিক রং, মধ্যবর্তী রং, উষ্ণ রং, ঠান্ডা রং বলে 4টা ভাগে ভাগ করেছে। তো প্রাথমিক রং বা প্রাইমারি কালার হলে কোনগুলো? সেগুলো হচ্ছে লাল, হলুদ এবং নীল। এগুলো কিন্তু আপনাকে মনে রাখতেই হবে। প্রাইমারি কালার হচ্ছে লাল, হলুদ এবং নীল, বা রেড, ইয়েলো, ব্লু, RYB, সেইটাকে বলা হচ্ছে প্রাইমারি কালার। তারপর হচ্ছে মধ্যবর্তী রং, ইন্টারমিডিয়েট কালার। তো সেটা হচ্ছে যখন প্রাথমিক রং যুক্ত করে, দুটো প্রাথমিক রংকে যখন যুক্ত করা হয়, যেমন লাল এবং হলুদকে যুক্ত করলাম, যুক্ত করলে কমলা হলো, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট রং। যেমন লাল হলুদ যোগ করলে যেটা রং হয় সেটা ইন্টারমিডিয়েট, বা লালের সাথে নীল যোগ করলাম, হলুদের সাথে নীল যোগ করলাম, এগুলো যোগ করে করে যে রংগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে মধ্যবর্তী রং। তারপর হচ্ছে ওয়ার্ম কালার বা উষ্ণ রং। উষ্ণ রং বলা হচ্ছে লাল, হলুদ এবং কমলাকে। লাল নিলাম, হলুদ নিলাম, লাল হলুদ যোগ করলে যেটা কমলা হয় সেই 3টা নিলাম। লাল, হলুদ এবং কমলা ওই 3টা কালারকে একসঙ্গে বলা হচ্ছে উষ্ণ রং, বা RYO কে বলা হচ্ছে উষ্ণ রং, রেড, ইয়েলো এন্ড অরেঞ্জ। তারপর রয়েছে শীতল রং বা ঠান্ডা রং, কোল্ড কালার, সেগুলো হচ্ছে নীলাভ, লাল, সবুজ এবং নীল।
বা পার্পল, গ্রিন এবং ব্লু, এই তিনটা কালারকে বলা হচ্ছে ঠান্ডা রং বা কোল্ড কালার। তো এগুলো কিন্তু শিখতে হবে যে নিচের কোনটি প্রাথমিক রং বা প্রাথমিক রংগুলো কোনটি, বা নিচের কোনটি প্রাথমিক রং নয় বলে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো প্রাথমিক রং হচ্ছে লাল, হলুদ, নীল। মধ্যবর্তী রং হচ্ছে দুটো রং যোগ করলে যেটা হয় সেটা। আর উষ্ণ রং হচ্ছে লাল, হলুদ, কমলা। ঠান্ডা রং হচ্ছে নীলাভ, লাল, সবুজ এবং নীল। তারপর 5 নম্বরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে জায়গা। আর্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয়, যে জায়গায় আমরা আর্ট সৃষ্টি করবো। হতে পারে সেটা কাগজ, হতে পারে সেটা কাপড়ের মধ্যে, হতে পারে দেয়াল, সেগুলো তো সেটা দরকারই আছে। তারপর হচ্ছে টেক্সচার বা বহিরাবয়ব। তো বহিরাবয়ব টেক্সচার দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আমরা ছবি না দেখে অনুভব করতে পারি, একটা হচ্ছে ছবি না দেখে আমরা অনুভব করতে পারি না। তো একটা হচ্ছে প্রকৃত টেক্সচার, একটা হচ্ছে অনুমিত বহিরাবয়ব। তো প্রকৃত বহিরাবয়ব হলো এমন একটি বিষয় যার বহিরাবয়ব আপনি অনুভব করেন একটি চোখ বন্ধ করার পরও। তো যদি কোনো টেক্সচার 3 ডাইমেনশনাল হয়, যেটাকে আমরা চোখ মুজেও হাত দিয়ে অনুভব করতে পারি, তাহলে সেটাকে বলা হচ্ছে নিয়মিত প্রকৃত টেক্সচার। আর যদি সেটা 3 ডাইমেনশনাল না হয়, যেমন কাগজের উপর একটা গাছের ছবি আঁকলাম, তো গাছের ছবি আঁকার পর আমি যদি চোখ মুজে কাগজের মধ্যে হাত দিয়ে আমরা বুঝতে পারবো না ওটার মধ্যে কি আঁকা আছে, কি রয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। তো এটাকে বলা হচ্ছে অনুমিত বহিরাবয়ব বা অনুমিত টেক্সচার। তো নিয়মিত টেক্সচার মানে বলতে হবে 3 ডাইমেনশনাল শেপের যদি হয় তাহলে সেটাকে প্রকৃত টেক্সচার বলা হবে, কারণ কি হাত দিয়ে অনুভব করা যায়, বুঝতে পারবেন উঁচু নিচু দেখে বুঝতে পারবেন এটা কিসের ছবি। আর যদি সেটা উঁচু নিচু না থাকে, 3 ডাইমেনশনাল না থাকে, চোখ বুঝে সেটা হাত দিয়ে অনুভব করা না যায় তার মধ্যে কি রয়েছে, তাহলে সেটাকে বলা হচ্ছে অনুমিত টেক্সচার। তারপর 7th নাম্বার রয়েছে ভ্যালু বা মূল্য। রঙের আলো এবং অন্ধকার প্রভৃতি আমরা রঙের মাধ্যমে ফুটিয়ে তুলি, তার একটা মূল্য রয়েছে। তারপর রয়েছে ললিত কলা শিল্পের মৌলিক নীতি বা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ভিজুয়াল আর্ট। তো ললিত কলা শিল্পের নীতিগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। 1 হচ্ছে পরিপ্রেক্ষিত, 2 হচ্ছে ভারসাম্য, 3 হচ্ছে সাদৃশ্য, 4 হচ্ছে ছন্দ। আপনি যা অঙ্কন করবেন তার একটি পরিপ্রেক্ষিত থাকতে হবে, একটা পার্সপেক্টিভ থাকতে হবে, সেটা দেখে নেবেন, এখানে লেখা আছে। তারপর ভারসাম্য, আপনি যেটা করছেন তার ভারসাম্য থাকতে হবে, দুদিকে মিল থাকতে হবে। আর যদি মিল না থাকে, একদিকে বেশি একদিকে কম হয়ে যায়, তাহলে সেটাকে অসামঞ্জস্য বলা হবে। যদি দুদিকে মিল থাকে সেটাকে সুসঙ্গত বলা হবে। তারপর রয়েছে হারমোনি। এটা হলো একটি পথ যখন সব প্রভাবকে যুক্ত করে একটি চিত্তাকর্ষক সমগ্র ছবি উৎপন্ন করা যায়, অন্য ছবির সঙ্গে তার সাদৃশ্য থাকতে হবে। তারপর হচ্ছে রিদম, যখন ললিত কলার উৎপাদিত কোনো কাজ যখন রেখা না ভেঙে প্রবাহিত হয়, যখন নির্দিষ্ট ছন্দে প্রবাহিত হয়, তার একটা ছন্দ থাকতে হবে, একটা নির্দিষ্ট ছন্দে সে চলতে হবে, নাহলে অড লাগবে। একটা মুদ্রা কথা হচ্ছে গিয়ে আপনি যদি আকর্ষণীয় কোনো আর্ট তৈরি করেন তাহলে তার ক্ষেত্রে সেটা একটা পরিপ্রেক্ষিত থাকতে হবে, তাহলে আপনি তৈরি করতে পারবেন। তার মধ্যে ভারসাম্য থাকতে হবে, তার মধ্যে হারমোনি বা সাদৃশ্য থাকতে হবে, এবং তার একটা ছন্দ থাকতে হবে, নির্দিষ্ট ছন্দে সে চলতে হবে, না হলে কিন্তু সেটা আকর্ষণীয় আর্ট হবে না, আকর্ষণীয় ললিত কলা হবে না। মোট কথা হচ্ছে আমাদের শিখে রাখতে হবে যে ললিত কলা শিল্পের মৌলিক নীতি কয়টি রয়েছে এবং কি কি রয়েছে, এগুলো কিন্তু লিখে শিখবেন। তারপরেই রয়েছে অগ্রগতি যাচাইয়ের জন্য পরীক্ষা দিয়েছে যে আপনি প্রাচীনকালে ললিত কলা শিল্প লক্ষ্য করেছেন কি না, সেটার উত্তর হবে হ্যাঁ, আমি প্রাচীনকালে ললিত কলা শিল্প লক্ষ্য করেছি। প্রাচীনকাল থেকে কিন্তু ললিত কলা শিল্প বা আর্ট রয়েছে, সেটা সত্য। 2 নম্বর হচ্ছে চিত্রসহ ললিত কলা শিল্প হলো, চিত্রসহ ললিত কলা শিল্পগুলো হচ্ছে ভাস্কর্য, ফটোগ্রাফ, স্থাপত্য শিল্প। 3 নম্বর হচ্ছে ললিত কলা শিল্প সংবেদনশীলতা উন্নয়নে, স্বাধীনতা প্রকাশ, সৃষ্টিশীলতা এবং দেশ প্রশংসা করার ক্ষেত্রে সাহায্য করে। তো সেটা হচ্ছে সংবেদনশীলতা উন্নয়নে, স্বাধীনতা প্রকাশে, সৃষ্টিশীলতা এবং নন্ধন তত্ত্ব সংক্রান্ত প্রশংসা করার ক্ষেত্রে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে রেখা হলো একটি ললিত কলা শিল্পের দেশ। তো রেখা হলো ললিত কলা শিল্পের একটি উপাদান। 5 নম্বর হচ্ছে প্রাথমিক রং বা প্রাইমারি কালার কোনগুলো, তো সেগুলো আমরা দেখে এসেছি, লাল, হলুদ এবং নীল, সেগুলোকে বলা হচ্ছে প্রাইমারি কালার। 6 নম্বর হচ্ছে ছাপা অবস্থায় গাছের বহিরাবয়ব অনুভূত হতে পারে নাকি পারে না। তো ছাপা অবস্থায় গাছের বহিরাবয়ব আপনি চোখ বন্ধ করে কিন্তু অনুভব করতে পারবেন না, সেটা কিন্তু পারা যায় না, সেটা না হবে। এতক্ষণে আমরা দেখলাম ললিত কলা শিল্পের 4টি মৌলিক নীতি, তারপর ললিত কলা শিল্পের 7টি ভিত্তি রয়েছে। তো এবার আমরা দেখব ললিত কলা শিল্পের উপাদানগুলি কি কি। তো ললিত কলা শিল্পের উপকরণ হিসেবে পেন্সিল, রং, ব্রাশ, আঠা ব্যবহার করা হবে। শিশুদের উৎসাহিত করা হবে মাত্রাজ্ঞান, ঘনত্ব, আলো, অন্ধকার এবং স্পর্শ সঞ্জাস অনুভূতির বিষয়ে। প্রথমে যেটা দিয়ে অঙ্কন শুরু হয় সেটা হচ্ছে পেন্সিল। তো আমরা এবার জেনে নেব পেন্সিলের ধরন, কত ধরনের পেন্সিল রয়েছে। তো পেন্সিল প্রথমত আমরা ভাবতে পারি নরম কার্বনের পেন্সিল, তার মধ্যে আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, আর হতে পারে রঙিন পেন্সিল। তো নরম কার্বনের পেন্সিলগুলো যেগুলো দিয়ে আমরা যারা ছোটবেলাতে ছবি আঁকতাম বা জিওমেট্রিক শেপগুলো উপপাদ্য সম্পাদ্য লেখার ক্ষেত্রে বা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত যেগুলো যে পেন্সিল দিয়ে অঙ্কন করেছিলাম, বা সচরাচর কাঠ পেন্সিল যেগুলো, সেগুলো হচ্ছে কার্বনের পেন্সিল।
তো এগুলো সাধারণ ধরনের পেন্সিল যার আবরণ কাঠের, এগুলো কার্বন এবং মাটির মিশ্রণে তৈরি হয়, তাদের আধার ধূসর থেকে কালোতে পরিবর্তিত হয়। মানে হচ্ছে কি হালকা ব্ল্যাক থেকে কিন্তু ডার্ক ব্ল্যাক পর্যন্ত থাকে এগুলো। তো পেন্সিলের স্তর হয় খুব শক্ত, যেটাকে এইচ বলা হয়, খুব নরম এবং কালো। 3 ধরনের হতে পারে, সেটা হচ্ছে খুব শক্তটাকে এইচ বলা হয়, নরম রয়েছে, নরমটার কোনো নাম দেওয়া হয়নি, আর একটা বলা হচ্ছে কালো, যেটাকে বি বলা হয়। বি এর আবার বিভিন্ন মাত্রা রয়েছে। তো ভেরিয়াস ডিগ্রিস অফ ব্ল্যাকনেস দেখে নেব আমাদের পেন্সিলের। তো প্রথম হচ্ছে এইচ, 2H, বিভিন্ন ধরনের পেন্সিল দেখুন যে নরম কার্বনের পেন্সিল বিভিন্ন ধরনের হতে পারে, সেটা হচ্ছে H, 2H, B, HB, 3B, 2B, 5B, 6B ইত্যাদি। HB কি? HBটা হচ্ছে হার্ড ব্ল্যাক পেন্সিল, এটা শক্ত পেন্সিল, লেখার জন্য এটা ব্যবহার করা হয়। সাধারণত আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হার্ড ব্ল্যাক পেন্সিল, HB পেন্সিল। তারপর রয়েছে 2B পেন্সিল। তো 2B হচ্ছে সেটা হচ্ছে আধার, আলো আধার এর জন্য ব্যবহার করা হয়। আলো আধার বলতে এখানে আলো না, কম কালো কালার হিসেবে ব্যবহার করা হয়, লাইট শেড দেওয়ার জন্য সেটাকে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি দেখুন যে আলো আধার বলেছে বাংলাতে, কিন্তু সেটা ফ্যামিলিয়ার ওয়ার্ড না, কিন্তু লাইট শেড বললে আমরা বুঝতে পারছি যে হালকা শেড দেওয়ার জন্য, হালকা আধার দেওয়ার জন্য কিন্তু সেটা ব্যবহার করা হয়। তো 2Bটা ব্যবহার করা হয় লাইট শেড দেওয়ার জন্য, কোনো ছবিতে লাইট শেড দেওয়ার জন্য 2B পেন্সিল ব্যবহার করা হবে। 4B ব্যবহার করা হবে মিডিয়াম শেড দেওয়ার জন্য, আর 6B পেন্সিল ব্যবহার করা হবে ডার্ক শেড দেওয়ার জন্য। আর সাধারণ লেখার জন্য কোন পেন্সিল ব্যবহার করা হয় সেটা হচ্ছে HB পেন্সিল। এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে। তো এই দেখলাম আমরা হচ্ছে কাঠ পেন্সিলের বা নরম কার্বনের পেন্সিলের ধরন। তারপর পাচ্ছি আমরা রঙিন পেন্সিল। এগুলো মোম দিয়ে তৈরি, যার অন্তঃস্থলে আছে রঞ্জক পদার্থ এবং অন্যান্য ফিলার। তো এর সঙ্গে অনেক রং একসঙ্গে মেশানো যায় এইসব পেন্সিলগুলোতে। তারপর নিচে দিয়েছে দেখুন যে সাম টিপস, রঙিন পেন্সিলের কৌশল। তো কৌশলগুলো অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই, সেগুলো যদি কেউ ইন্টারেস্টেড হন দেখে নিতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য নয়, আপনাকে কিন্তু এই প্রকারভেদগুলো জানতে হবে। কিন্তু কিভাবে পেন্সিল ব্যবহার করা হয়, পেন্সিল দিয়ে কি কি ব্যবহার করা হয়, যেমন যে ফেদারিং করার জন্য, ব্লেন্ডিং করার জন্য, ফার্নিশিং এর জন্য, এমবসিং এর জন্য, এইসব কাজের জন্য কিন্তু আমরা পেন্সিল ব্যবহার করতে পারি। অনেক ধরনের পেন্সিল আছে, এইগুলো ব্যবহার করতে পারি। তো এগুলো যদি ইন্টারেস্টেড হন দেখে নেবেন, পড়ে নেবেন, আর এগুলো কিন্তু আমি ডিসকাশন করতে যাচ্ছি না। তারপর রয়েছে কাঠকয়লা এবং পেন্সিল। কাঠকয়লা দিয়েও পেন্সিল হিসেবে আমরা ব্যবহার করি, কাঠকয়লা দিয়ে ছবি অঙ্কনের ক্ষেত্রে। তারপর হচ্ছে কি জল রঙের পেন্সিল, ওয়াটার কালার পেন্সিল আপনারা জানেন, জল রঙের দ্বারা ছবি আঁকার ক্ষেত্রে ওয়াটার কালার পেন্সিল ব্যবহার করা হয়। তো ওয়াটার কালার পেন্সিল ব্যবহার করার ক্ষেত্রে কি কি টিপস রয়েছে, কিভাবে আপনি ওয়াটার কালার পেন্সিল ব্যবহার করতে পারেন, সেখানে কিছু টিপস দিয়েছে। যে ওয়াটার কালার পেন্সিলের সাথে যদি 1 চিমটি লবণ মিশিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, পয়েন্টিলিজম কিভাবে করা যায়, তারপর গ্লসি ইফেক্ট কিভাবে আনা যায় পেন্সিলের ড্রয়িং এর মধ্যে, সেগুলো ইন্টারেস্টেড হলে সেগুলো পরে দেখবেন। সেগুলো কিন্তু পেজ নাম্বার 39, 40 এইসব অঞ্চলে রয়েছে। টিপস গুলো এবং পেন্সিল ব্যবহারের কৌশলগুলোকে কিন্তু অ্যাভয়েড করে চলা যায়, তো সেগুলোতে আমরা যাচ্ছি না। তো কাঠকয়লা এবং পেন্সিল যেটা দেখুন যে এগুলো কাঠকয়লা দিয়ে তৈরি হয় এবং এগুলো কার্বন পেন্সিলের থেকে দাগ দেওয়া সহজ, তাই অঙ্কনে মনোভাব প্রকাশ করার ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করা যায়। জল রঙের পেন্সিল, জল রঙের দ্বারা ছবি আঁকার জন্য ইহা ব্যবহার করা হয়। এই পেন্সিল দ্বারা আস্তে আস্তে বুলিয়ে জল দিয়ে ভিজিয়ে তাদের ব্রাশ দিয়ে ছড়িয়ে দেওয়া যায়। যে শিশুরা ব্রাশ ব্যবহার করতে পারে না তারা এই ধরনের পেন্সিল ব্যবহার করতে পারে। রং করার পর জলের স্তর প্রয়োগ করা যেতে পারে, তাতে মৃদু প্রভাব পড়ে। 1 পেজে প্রশ্ন রয়েছে যে আলো আধারী প্রভাব আনার জন্য আপনি কি ধরনের পেন্সিল ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে আমরা জেনে গেছি 2B, 4B এবং 6B ব্যবহার করব। খুব লাইট শেডের জন্য 2B, মাঝারি শেডের জন্য 4B এবং ডার্ক শেডের জন্য 6B। আপনার দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য কি ধরনের পেন্সিল ব্যবহার করেন, তো সেটা আমরা জানি। দৈনন্দিন লেখালেখির কাজের জন্য আমরা কিন্তু HB পেন্সিল ব্যবহার করি, হার্ড ব্ল্যাক পেন্সিল ব্যবহার করি। তারপর 3 নম্বর প্রশ্ন, কাঠকয়লা পেন্সিল ব্যবহার করা হয় ড্যাশ করার জন্য। তো কাঠকয়লা পেন্সিল ব্যবহার করা যায় টোন করার জন্য বা মনোভাব বর্ণায়িত করার জন্য কিন্তু কাঠকয়লা পেন্সিল ব্যবহার করা হয়। তো এই ইউনিটটা কিন্তু অনেক বড় আছে, আর অনেক জিনিস রয়েছে। পেন্সিল কালার রয়েছে, তারপর পেন্সিল ইফেক্ট, স্টার কালার, পেন, ইঙ্ক প্রভৃতি, বাটিক, এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। নেক্সট ডেতে তার ডিসকাশন পাবেন। আজকে এখানেই রাখছি। আর বলছি যে কোর্স 509 এর কিন্তু সাজেশন বেসড আনসার 5 and 10 মার্কসের আনসার গুলো রেডি হয়ে গেছে, আপনারা আজ বা কালকের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। ইনস্টামোজোতে একটু ভিজিট করে দেখবেন, ইনস্টামোজোতে আমি দিয়ে দেবো, আর ডাউনলোড লিঙ্ক অবশ্যই ভিডিও নিচে এবং ফেসবুক পেজে দিয়ে দেবো। তো ফেসবুক পেজে
SM10 টিউটোরিয়ালটাকে যদি আপনারা লাইক করে না রাখেন, লাইক করে রাখবেন। SM10 টিউটোরিয়ালে কিন্তু রেগুলার আপডেট দেওয়া হয়, কোথায় কি দেওয়া হচ্ছে, কারণ ইউটিউবে শুধু ভিডিওগুলো দেওয়া যায়, আর ফেসবুক পেজে কিন্তু ভিডিও, PDF সবকিছুর লিঙ্ক কিন্তু এখানে পোস্ট করা হয়। তো সবার ফেসবুক আছে নিশ্চয়ই, তো ফেসবুক থেকে SM10 টিউটোরিয়াল সার্চ করে পেজটাকে লাইক করে রেখে দেবেন, সব আপডেট ওইখান থেকে পাবেন।